আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক, দেশের ইতিহাসের সব হিসেব নিকেশ পাল্টে গেল 23শে ফেব্রুয়ারি পুলিশের পিজন ভ্যানে হামলা চালিয়ে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির সর্বোচ্চ সাজাপ্রাপ্ত 3 সদস্যকে ছিনিয়ে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। তার সাথে হত্যা করা হয়েছিল পুলিশের এক নীতিবান অকুতভয় সৈনিককে। দর্শক, ধর্মের অপব্যাখ্যা করে কিছু ধর্মভীরু মানুষকে ভুল পথে পরিচালিত করে যে সংগঠনটি গোটা দেশের অস্তিত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছিল, তাদের শক্তির তথ্য যে পুলিশের অজানা ছিল তেমনটি কেউই বিশ্বাস করবে না। বিশ্বাস কি সেটাও হবে যদি এমন হয় পুলিশকে হত্যা করে পুলিশের গাড়ি থেকে আসামি ছিনিয়ে নেবার দুঃসাহসে সাহস জুগিয়েছে ওই পুলিশেরই কিছু সদস্য? অবিশ্বাস্য হলেও তেমন ঘটনায় সেদিন ময়মনসিংহে ঘটেছিল কিনা 21-এর চোখের এবারের পর্বে তাই জানাবো। আপনাদের সাথে আছি আমি ইলিয়াস হুসাইন। দর্শক, চলুন দেখে আসা যাক সেদিন ত্রিশালে কি ঘটেছিল। সকাল তখন আনুমানিক 11টা। জেএমবির 2 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আর একজন যাবজ্জীবন আসামিকে নিয়ে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করতে নিয়ে যাওয়া হচ্ছিল ময়মনসিংহে। প্রায় 20 জনের হামলাকারী দলের কাছে অসহায় ছিল পুলিশ সদস্যরা। নিশ্চিত মৃত্যু জেনেও শত্রুর মোকাবেলা করতে পুলিশের এক সদস্য ঝাঁপিয়ে পড়েছিল দায়িত্বকে বড় করে দেখবার যুদ্ধে, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। গ্রাফিক্সে যে চিত্রটি দেখানো হয়েছে সেটি কাল্পনিক, কিন্তু ঘটনা একেবারেই সত্য। আর ঘটনাস্থল ময়মনসিংহের ত্রিশালের এই সাইনবোর্ড নামক জায়গা। সেদিনের ঘটনায় পুলিশের পিজন ভ্যান থেকে পুলিশকে হত্যা করে আসামি ছিনতাইয়ের যে ঘটনাটি ঘটেছিল সেটিতে পুলিশের নিরাপত্তায় যে ঘাটতি ছিল সেটি তো বলার অপেক্ষা রাখে না। কিন্তু আসামি ছিনতাইয়ের পর সরু এমন রাস্তা দিয়ে যখন নিয়ে যাওয়া হয়েছিল তখনও পুলিশ কোথায় ছিল সেটিও সন্দেহ করার মতো একটি বিষয়। যখন গাড়িটা আসছে, আসার পরে 2টা গাড়ি 2 দিক দিয়ে চাপ দিছে। একটা মনে হয় ময়মনসিংহ থেকে আসছে আর একটা ঢাকা থেকে। তো 2টা মাইক্রো আইসা মানে একটা সরাসরি ফার্স্ট সামনে দিয়ে গুলি করছে। গুলি করার পরে গাড়ি ব্রেক করছে। ব্রেক করার পরে তখন আরেকটা গাড়িতে নাইমা ওদের আর কি মানে আক্রমণ শুরু করছে। এই জায়গাটার মধ্যে আটকাইছে। আগে ট্রাক দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে, তারপর পেছন থেকে একটা মাইকো, সামনে থেকে একটা মাইকো। যখন ব্যারিকেড দেওয়া হলো তখন পুলিশ নর্মালি নামছে, নামে যা জিজ্ঞেস করছে কি অবস্থা, তারপরে ফায়ারিং করা হয়েছে। তারপর কিছুক্ষণের মধ্যে 3-4 মিনিটের মতো ঘটনাটা হবে। কিছুক্ষণের মধ্যে একজন পুলিশ মারা গেল। একজন পুলিশ তো আলটিমেটলি দৌড়ে পালাইছে। এখানে 6 জন বাবা আছেন। বাবায়া 6টা আইসক্রিম নিচ্ছে 20 টাকা দামের, পরে দিচ্ছে 60 টাকা দিচ্ছে। পরে আমি 8 টাকা দিব না জায়গা, পরে গেছি। অনেকটা রোগী মারা যাবার পর ডাক্তার আসার মতোই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল সবকিছু শেষ হয়ে যাবার পর। দর্শক, ঘটনা যে পরিকল্পিত সেটা তো নতুন করে বলার কিছু নেই, কিন্তু এখন প্রশ্ন হলো সেই পরিকল্পনা কি শুধু জেএমবি সদস্যরাই করেছিল নাকি পরিকল্পনাকারীদের মাঝে পুলিশের কোনো সদস্য অংশ নিয়েছিল? একটু লক্ষ্য করলে দেখা যাবে যে পিজন ভ্যানটিতে হামলা করা হয়েছিল, সামনে থেকে সে গাড়িতে যে 2টো গুলি করা হয়েছে তার 2টোই করা হয়েছিল গাড়ির বাঁ দিকে বসে থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে। প্রথমে ওইনে তো এক রাস্তায় কাজ করে, এক রাস্তায় একটা ট্রাক পিছিয়ে আই গেছে, ড্রাইভারে গালি দেওয়া একটু সাইড দিলে সামনে ওই সাদা মাইক্রো ওই গাড়ি সাইড দিয়ে বাইক থেকে 15-20 জন লোক নামছে। নাইমা আরো কোথায় থেকে আসল লোক জানি না। নাইমা প্রথমেই গুলি করছে আবার এই গুলিতে 2টা গুলি জয়েন্ট প্যাডে লাগছে, পড়ে গেছি। গাড়ির গ্লাস ভেদ করে 2টা গুলি গাড়ির মধ্যে প্রমাণ আছে, আইলে পড়ে গেছি। যে কোনো গাড়ি থামাতে হলে আগে গুলি করার কথা চালককে লক্ষ্য করে, অথচ গাড়ির চালক ছিল একেবারেই অক্ষত। তারপরও অজানা কারণে গাড়ি থেমে গিয়েছিল। ড্রাইভার বামুদা পড়ে গেছে, পরে ড্রাইভার চাবি নিয়ে গেলে আমি কি জানি না, খালি চাবি করলো, তারপরে আমি আর কিছু জানি না। প্রত্যক্ষদর্শীদের মতে গাড়ির চালক পালিয়ে যাবার পর তাড়াহুড়ো করে আরেকজনকে পুলিশের পোশাক পরিয়ে
বিষয়টি ধামাচাপা দেবার চেষ্টা করা হয়। অনেক পরে যখন দারোগা বা ওসি টসি আসছে তখন ওনারে ওই বাড়িতে নিয়ে পরে আর কি ওনারে পোশাক পরাইছে। যে লোকটা পোশাক পরা ছিল না প্রথমে, সে আর ওই যাকে পরায় আনলো সে কি একই লোক? না পড়াইছে আইসা পরে অনেক পরে পড়াইছে। লোক তো দুইটা? হ্যাঁ লোক দুইটা। সাধারণ মানুষের এমন বক্তব্যের সত্যতা জানা সম্ভব হয়নি। তবে সাংবাদিকরা ঘটনাস্থলে যাবার পর যাকে চালক হিসেবে পেয়েছে তিনিও সন্দেহজনক আচরণ করছিল। আর স্বল্প সময়ের মধ্যে তার পোশাক আসলোই বা কোথা থেকে? পোশাক পরে লোক পরবর্তী অনেক বুঝাইতে পারো না। আচ্ছা ঠিক আছে, পোশাক তো পরে ওরা আইসা ওই আমার ক্লাসে আর পিছনে গাড়িটা আইসা এদেরকে হতেও তো পারে সাধারণ পোশাক থাকার কারণ জেএমবি সদস্যরা যাতে বুঝে যার গায়ে পুলিশের পোশাক নেই তাকে গুলি করা যাবে না। ড্রাইভার এদিকে নামিয়া ওদিকে গেছে যখন নামি দুইটা রাইফেল যে মনে করলাম পূর্ব দিকে, এদিকে হ্যাঁ পূর্ব দিকে, হ্যাঁ পূর্ব দিকে গেছে। তখন আমার কাছে কইতেছে যে অর্থ দুইটা আমার কাছে দেন। আমি কইছি আপনি কাটা? পরে কইছে যে আমি পুলিশের লোক, আমি গাড়ি ড্রাইভার। যেটা পাবলিক বলতেছে, হ্যাঁ যেটা পাবলিক বলতেছে না আপনি অর্থ দিন না, যে ড্রাইভার না কি আপনারা তো আমরা চিনি না, উনি নেম্বার উনিরা আমরা সবাই এলাকার সবাই চিনি, কিন্তু আপনারা রাইফেল দিব আপনি কাটা? উনি ওই সময় সিভিল ছিল, তার গায়ে কোনো পুলিশের পোশাক ছিল না। এরপর তাকে কি করলো? তাকে পুলিশের পোশাক পরানো হলো কিভাবে? আমরা তো টেলিভিশন, তার গায়ে পুলিশের পোশাক ছিল। যে ওই পুলিশটা কিছুক্ষণের মধ্যে ওরাই বললেই এদিকেই চলে গেছে। এদিকে যাওয়ার পরে পরে কিছুক্ষণ পরে দেখছি তার গায়ে পোশাক। ড্রাইভার তো সিভিল ড্রেসের ছিল, তারপরে পুলিশে নিয়ে আসা চেঞ্জ করেছে এখানে। যে পুলিশটা পোশাক নিয়ে আসছিল তারা কি থানার পুলিশ? তা তো থানার পুলিশই। থানার পুলিশ পোশাক নিয়ে এসে তারপর ওনারা চেঞ্জ করেছে। পুলিশে চেঞ্জ করেছে, থানার পুলিশই তো আর। ঘটনাস্থলে আরো অনেকের আচরণই সন্দেহজনক মনে হয়েছে। ঘটনার পর ময়মনসিংহ থেকে ছুটে আসেন জেলা পুলিশ সুপার মঈনুদ্দিন। তিনি বিভিন্ন মানুষের সাথে কথা বলে ঘটনা সম্পর্কে জানবার চেষ্টা করছিলেন। ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় ইউপি মেম্বার শাহজাহান মিয়া বলেন, মেম্বার যখন পুলিশ সুপারকে ঘটনার বর্ণনা দিচ্ছিলেন, ত্রিশাল থানার ওসি তখন অজানা কারণেই যাচ্ছিলেন মেম্বারকে থামিয়ে দিতে। কি কথা বলেন? কি আড়াল করতে চাইছে ত্রিশাল থানার ওসি? দর্শক, সেটা জানবার আগে চলুন কিছুক্ষণের জন্য ঘুরে আসা যাক ভালুকা থানা থেকে। দৌড়ে পালানোর চেষ্টা করছেন ভালুকা জোনের পুলিশের ট্রাফিক বিভাগের এএসআই মিলন। কি হয়েছিল ওই দিন? আপনি তো ছুটিতে ছিলেন, আপনি কেন আবার ডিউটিতে আসলেন কিভাবে বলেন তো? আসামি ছিনতাইয়ের দিন অর্থাৎ 23শে ফেব্রুয়ারি হঠাৎ করে একদিনের ছুটি নেয় এই মিলন। ছুটি নিয়ে তার ঢাকায় যাবার কথা, কিন্তু খাতা কলমে মিলন ঢাকায় থাকলেও সেদিন সে ভালুকার রাস্তাতেই ডিউটি করেছেন। আপনার তো ঢাকাতে যাওয়ার কথা, ঢাকায় যাওয়ার জন্য আপনি ছুটি নিচ্ছেন, আপনি আবার ডিউটিতে ছিলেন। আসামি ছিনতাইয়ের জন্য কয় কোটি টাকা পাইছেন? সাংবাদিক দেখে নিজেকে আড়াল করা আর ছুটি নিয়েও কাজে যোগদানের বিষয়টির কারণ হতে পারে সেদিনের ঘটনায় তিনি অনেক কিছুই আড়াল থেকে নিয়ন্ত্রণ করেছেন। আপনি কিন্তু জানেন যে মিলনের সেদিন ছুটি ছিল, সে ছুটি নিয়ে তারপরেও সে ভালুকাতে অবস্থান করেছে এবং মোটামুটি আনঅফিসিয়ালি সে ডিউটি পালন করেছে। এটা কিন্তু আপনারা জানেন। এটা নিয়ে এটা নিয়ে ইয়ে করছে তো এটা নিয়ে আমাদের কিন্তু ডিপার্টমেন্টাল একটা তদন্ত ইনভেস্টিগেশন চলতেছে। তার তদন্তটা আন্ডার প্রসেসিং, বাট হি ইজ ডুইং হিজ ডিউটি। এটা তো হতে পারে না, মানে এটা তো মানে আনইথিক্যাল কিনা আমি না, এটা আপনার রাইট। ভাই, আপনার ওসি সাহেব কিন্তু কথা বলছে আমাদের ক্যামেরায়, ঠিক আছে? ওসি সাহেব কথা বলছে, আপনি কথা বলেন, সমস্যা কি? হতে পারে আসামি ছিনতাইয়ের পর দুষ্কৃতিকারীদের যে গাড়িটি ঢাকার দিকে গেছে সেই গাড়ির জন্য পথ পরিষ্কার রেখেছিলেন এই মিলন। জানা যায় ছিনিয়ে নেওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির মধ্যে একজন বোমা মিজান, আর তার ঘনিষ্ঠ বন্ধুই নাকি এই মিলন। বোমা মিজানের গ্রামের বাড়ি জামালপুর।
একই জায়গায় নাকি পুলিশের এসআই মিলনের বাড়িও। বিষয়টি নিশ্চিত হতে আমরা বোমা মিজানের গ্রামের বাড়ি জামালপুরের উদ্দেশ্যে রওনা হই। জামালপুর জেলা শহরের পাশেই মিজানের বাড়ি। বোমা মিজানের বাড়িতে যেতেই তার পরিবারের লোকজন উত্তেজিত হয়ে ওঠেন। জানান মিজানের সাথে তাদের এখন আর কোনো সম্পর্কই নাকি নেই। মিজান মানুষ হিসেবে খুব ভালো ছিল, আর যে কারণে জেএমবির সদস্যরা তাকে দলে ভেড়াতে তৎপর হয়ে উঠেছিল। দুইটা ছেলে কোথেকে যে আসছিল আমরা জানি না, ওরা আসতো এখানে আসে ওরে মানে কোরআন টুরান এখানে ছাত্র মেসে আসতো মানে তালিম দিতে। ওরে আল্লাহ বিল্লারি আমার ওদিন থেকে আমাদেরও বলে যে তোমরা বুরখা পরো, পদ্মা ফাঁসিতে মতে চলো। কিছুদিন বোঝানোর পর মগজ ধোলাই করে জেএমবির মিজানকে বিপদে ঠেলে দেয়। আপনারা যা ইচ্ছা তাই করেন গা, ও আমার ছেলে না তেজ জায়গায় দিছি তো। না মায়া নাই। কেন মায়া নাই? মায়া নাই, আমার ক্লান্ত করতেছে, সবারই ই করতেছে, মায়া থাকবো কেমনে, অসহ্য করে ফেলেছে। মিজানের বাড়ির ঠিক পাশেই এক পুলিশ সদস্যের বাড়ি। সেটাই সেই মিলনের বাড়ি কিনা তা জানতে আমরা ওই পুলিশ সদস্যের স্ত্রীর কাছে যাই, কিন্তু তিনি জানান স্বামীর নামও নাকি তিনি জানেন না। আপনার হাজবেন্ডের নামই জানেন না? না না, নাম ডাকে দিটাও নেই। আচ্ছা আচ্ছা। পুলিশ সদস্য মিলন আর জেএমবি সদস্য মিজান, এদের মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা তা খুঁজে বের করবার দায়িত্ব তদন্তকারী সংস্থার। সেই সাথে শুধু মিলন নয়, চোখ রাখতে হবে আরো বেশ কয়েকজন পুলিশ অফিসারের দিকে। দর্শক, তাদের কথা জানাবো, তার আগে বিরতিতে যাচ্ছি, ফিরছি আপনাদেরকে সঙ্গে নিয়েই। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে আছি আমি ইলিয়াস হুসাইন। দর্শক, ময়মনসিংহের ত্রিশালে পুলিশকে হত্যা করে জেএমবির সদস্য ছিনতাইয়ের ঘটনায় পুলিশের সম্পৃক্ততা থাকার বিষয়ে আমাদের করা অনুসন্ধান দেখাচ্ছিলাম। বিরতির পর চলুন দেখে আসা যাক তার পরের অংশ। ব্রাইট কিন্ডারগার্টেন স্কুল। স্কুলের পরিচালনা কমিটির সভাপতি জেএমবির জামিনে থাকা আসামি রফিকুল ইসলাম। জেএমবি কি আমরা তো বুঝি না। আপনি তো একটা মামলার আসামি। না আমি বুঝি না, তা আমি ওটা আসামি তো আসামি। আপনি জামিনে আছেন? জামিনে আছি। 2007 সালের যে মাদ্রাসা থেকে জেএমবির 27 সদস্যকে আটক করা হয়েছিল, মাদ্রাসার মালিক সেই নুরু মুন্সির ছেলে এই রফিকুল ইসলাম। আপনার বাবার নাম কি? নুরুদ্দিন। নুরু মুন্সি যিনি জেএমবির ইয়েতে আসামি ছিল মনে হয়। হ্যাঁ, জেএমবি আসামি। আপনার বাবা কোথায়? আমার বাবা নাই, মারা গেছে। মারা গেছে কোথায়? বাবা মারা গেছে মানে মারা গেছে কিভাবে মারা গেছে? স্ট্রোক করে মারা গেছে। স্ট্রোক কি জেলে থাকা? জেলে কি মামলা? ওই জেএমবির যে মামলা ছিল সেটাই। নৃত্যর দল রেডি। বাবার মাদ্রাসার পরিবর্তে তিনি এখন পরিচালনা করছেন স্কুল। নাচ গানের আড়ালে বাবার দেখানো সেই একই পথেই হেঁটেছে রফিক। দিনের বেলার স্কুলের সব কার্যক্রম সাধারণ বিদ্যালয়ের মতো হলেও রাতে নাকি পাল্টে যায় চিত্র। এলাকায় বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলার সাহস দেখানোর একজনকেও পাওয়া যায়নি। বিষয়টির সত্যতা মিলেছে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বক্তব্যেও। ধর্মীয় ধরনের ইসলাম জাতির মধ্যে বেশি অনেক কিছু করা। জি, সবকিছু করা। জি। হুজুররা তো আসেন মাঝে মধ্যে। জি আসেন। জি। কোন কোন হুজুর আসেন? চিনো তাদেরকে? জি। চিনো? কোথেকে আসে তারা? বিভিন্ন জায়গা থেকে আসছে আর কি। এই জানি ময়মনসিং থেকে, বিভিন্ন জায়গা থেকে। জি। জেএমবি টেএমবি ওনারা পরিচয় দেয় এরকম? জি। আচ্ছা। কতদিন পর আসেন?
প্রতিদিন আসে? প্রতিদিন একজন দুজন করে আসে না? রাতের বেলায় কারা আসে ওই স্কুলে, কিসের পরিকল্পনা হয় সেখানে? দর্শক, তাহলে কি আবারও জেএমবি সেই একই স্থানে একইভাবে সংঘবদ্ধ হচ্ছে? যদি তাই হয় তাহলে স্থানীয় পুলিশ প্রশাসন কি করছে? আবার যদি এমন হয় পুলিশ এগুলোর সবই জানে, অথবা যদি এমন হয় এতক্ষণ জেএমবি সদস্য রফিকের পরিচালনায় চলা যে স্কুলের বর্ণনা দিচ্ছিলাম সেই স্কুলের মালিক ওই থানার ওসি নিজেই। স্কুলের ভেতরে রাতে বিভিন্ন এলাকার লোকজনের আনাগোনা আছে এবং মিটিং হয়, এটা এখন এলাকার প্রায় সবারই জানা। কিন্তু স্কুলের মালিকানার বিষয়টি নিয়ে মানুষের মাঝে বিভ্রান্তি রয়েছে। কারো কারো মতে স্কুলের মালিক ভালুকা থানার বর্তমান ওসি আবুল কালাম আজাদ। বিষয়টি জানতে আমরা পরিচালনা কমিটির সভাপতি রফিকের কাছে জানতে চাইলে তিনি আবল তাবল গাইতে থাকেন। আপনার নামে পুরো জমিটা? হ্যাঁ, আমার নামে 21 শতাংশ জায়গা এখানে। মানে যেটুকুর মধ্যে স্কুল আছে? জি জি। আচ্ছা, সেইটার কি কাগজপত্র দেখাতে পারবেন আপনি? না, কাগজ দলিল হয় নাই তো, শুধু বাইনা। এটা হচ্ছে কি আমার নামে। সে বাইনার পেপারটা দেখাতে পারবেন? জি আছে। এটা দেখাতে পারবেন? জি। কিছুক্ষণের মধ্যেই তিনি আবার অন্য কথা বলেন। বাইনাটা আমার মেয়ের নামে তখন করছি। আপনার নামে না? না, আমার মেয়ের নামে করছি। আপনার মানে টাকার অ্যামাউন্ট? টাকা আমার না, টাকার অ্যামাউন্ট মনে না থাকতে পারে, কিন্তু বাইনা টাকা হয়েছে সেটা, এই কথাটা আপনি ভুল করলেন। না, ভুল না, টাকা আমার মেয়ের নামে করছি। তখন তো আমি এই আমার এই কেসে আসামি। তবে তার এই বক্তব্য যে মিথ্যে সেটা প্রমাণ করতে খুব বেশি দূর যেতে হয়নি। স্কুলের এক শিক্ষিকা মনের ভুলে সত্য কথা বলে দিয়েছেন। ওসি সাহেবের স্ত্রীর নামে কতদিন ধরে এই জমিটা? আসলে আমি নতুন, আমি জানি না। জমির মালিক যে উনি সেটা তো জানেন। ব্রাইট স্কুল যে করছে এটা কত দাগ? 251 না 241? ও 251 আর 641। এই কার কাছে বিক্রি করছে এই স্কুলটা? কারা করছে এটা? হ্যাঁ, তার বউয়ের নামে। হ্যাঁ, ও নূর মোহাম্মদের কাছ থেকে কিনছে বর্তমান ওসি আবুল কালাম আজাদ, তার বউ আর হইতেছে নুরুমন রফিক। হ্যাঁ, ওই স্কুলটা কার নামে? ওইখানে কি আপনার স্ত্রীর কোনো? না, আমার স্ত্রীর কোনো ওইখানে জায়গা জমি। ওইখানে কিন্তু স্বীকার করছে, টিচাররা স্বীকার করছে যে এটাতে ওসি সাহেবের স্ত্রীর একটা ইয়ে আছে। না, এটা নেই। ওসি অস্বীকার করলেও শুধু তার স্ত্রী না, অনেক আত্মীয় স্বজনের নামেও নাকি ওই এলাকায় জমি রয়েছে। ওসি সাহেবের চাচা শ্বশুর। ওসি সাহেবের চাচা শ্বশুর। ওনার ওই চাচা শ্বশুরের বাড়ি কোথায়? গফরগাঁও। গফরগাঁও। ওইখান থেকে এখানে কতটুকু জমি? কোন জমি জানেন? এই বাগান যেটা পুরাটা কতটুকু জমি? 7 একর। 7 একর মানে 21 বিঘা। 21 বিঘা। আচ্ছা দর্শক, বৈধ টাকায় জমি কেনা হলে দেশের যে কোনো প্রান্তে যে কারো জমি থাকতেই পারে, কিন্তু আপত্তি হলো পুরো ঘটনাকে ঘিরে পুলিশ প্রশাসনের যে রহস্যজনক আচরণ, তাতে সন্দেহ দানা বেঁধেছে স্থানীয় সাংবাদিক সহ গোটা দেশের সচেতন মহলে। কালো পোশাক মুখবাদ আছে। কি কথা বলেন? ত্রিশাল থানার ওসি আসামি ছিনতাইয়ের পর স্থানীয় ইউপি মেম্বারকে শাসিয়েছিলেন কোনো তথ্য প্রকাশ না করতে। বিষয়টির ব্যাখ্যা চাইতে আমরা ত্রিশাল থানায় যাই। মেম্বারকে বা সাধারণ পাবলিক যারা যেটা দেখেছে বিষয়টা, তাদেরকে এসপির কাছে কোনো তথ্য শেয়ার করতে দেওয়া হচ্ছিল না, এটা ঠিক কিনা? এই ধরনের কথা আমি শুনি। আপনি নিজেই বলেছেন যে এসপির সাথে বেশি কিছু বলার দরকার নেই, এই ধরনের কথা বলেছেন কিনা? আমার জানা নেই, আপনি জানতে পারেন, আমি জানি না, আমি তো কোনো শুনি। কোনো মিথ্যে বললেও তার প্রমাণ আমাদের কাছেই রয়েছে। ঘটনার আড়ালে আরো অনেক মিথ্যেই লুকিয়ে আছে, যে কারণেই হয়তো টাঙ্গাইল ময়মনসিংহ পুলিশ বিষয়টি নিয়ে ধোঁয়াশার চাল তৈরি করেছে। আমাদের পেশাগত দায়িত্ব পালন করতে যে আমরা কিন্তু সেখানে তথ্য আমরা সেভাবে পাচ্ছি না। আমাদের চ্যানেলে যেভাবে তথ্যগুলো তাৎক্ষণিকভাবে দেওয়া দরকার আমরা সেটা সেভাবে পাচ্ছি না। প্রত্যেক গণমাধ্যম কর্মীদের কাছ থেকে পুলিশের অন ক্যামেরায় একটি বক্তব্য চাওয়া হয়েছিল। সেই ক্ষেত্রে অনেকেই আমি বলবো যে এই হয়তো ব্যর্থ হয়েছেন। যদি আমি আমার অভিজ্ঞতার কথা বলি, যে আমি অনেকবার চেষ্টা করেছি পুলিশের এই বক্তব্যটি নেওয়ার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষের, সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা তার বক্তব্য নিতে পারিনি।
অথচ ওই পুলিশের পক্ষে ফোনে যখন আমি যোগাযোগ করেছি বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে উনি ময়মনসিংহ নেই, উনি টাঙ্গাইল অবস্থান করছেন, অথচ ওনারই অধস্তন পুলিশ কর্মকর্তারা বলছেন উনি ময়মনসিংহে ছিলেন। ঘটনাস্থল থেকে আসামি ছিনিয়ে নেবার পর ছিনতাইকারীদের গাড়ি প্রায় 50 কিলোমিটার দূরে টাঙ্গাইলের সখীপুর পেরিয়ে যায়। তারপরও ময়মনসিংহ থেকে সে খবর পাঠানো হয়নি টাঙ্গাইলে। যতক্ষণে খবর পৌঁছেছে ততক্ষণে আসামিরা সখীপুর থানা ছাড়িয়ে মির্জাপুর পার হবার পথে। মির্জাপুরের তক্তার চালায় পুলিশ চেকপোস্ট বসিয়েছিল জেএমবির পালিয়ে যাওয়া আসামিদের ধরতে, কিন্তু প্রত্যক্ষদর্শীদের মতে সেদিন পুলিশ তাদেরকে হাতে পেয়েও ধরতে চায়নি। যে এলাই আইছিল না, সিএনজি তেনই আইছিল, ওই সিএনজি এলাই মানে এরা চেক করে ছাইরা দিছে, ছাইরা দেওয়ার পরে এই মেলা করছিল, আবার সিএনজির থেকে নাইমাও দিছিল দূর, পুলিশ চেক করে তারপর ছাইরা দিছিল। সিএনজি আস্তে আস্তে মেলা করছে, পুলিশ তো অনেকগুলো আছে। ওরা তো দুদল তো গেছিল গা, হ্যাঁ ওইখান থেকে পুলিশ তো এখানে চেক দিচ্ছে সিএনজি চেক দেওয়ার পরে ওর আস্তে করে নেমে এখানে দুজন লোক হেঁটার তো ওই পর্যন্ত গেছে, ওই ইটার ওইখান মন্ত ইটার ওইখান যাওয়ার পর পুলিশে বলছে যে পরে আমরা পুলিশে ওই যে দুজন লোক যায়, পরে আর কনস্টেবল উনি দৌড় দিছে, ওনারা এরকম হাতে ফালিয়ে দিছে, ফালিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে বলছি যে ওই আপনার কনস্টেবল মেরে ফেলালো, পরে আমরা 4-5 জন লোক জানে এবার চাপ দিয়ে তারপর ধরছি। মূলত ধরছে পাবলিকে, পুলিশ ধরতে পারে, আর তো দৌড় দেয় এখান থেকে দৌড় দেওয়া পলিয়ে গেছে গা, এইটাই পলিয়ে গেছে, তারা আজ পর্যন্ত ধরতে পারে না। না না তারপরে 10-15 মিনিট পরে গেছে, 10-15 মিনিট পর, হ্যাঁ না এর মাঝখানে জানি। আসামি ছেড়ে দেবার কারণ হতে পারে পুলিশ তাদেরকে চিনতে পারেনি, কিন্তু এটা তো সত্য সখীপুর থানা পেরিয়েই আসামিদের মির্জাপুর আসতে হয়েছে। তাহলে সখীপুর থানার পুলিশ তখন কোথায় ছিলেন? ধাক্কা মারার চেষ্টা করে, কিন্তু ধাক্কা মারতে পারে না, গাড়ির সঙ্গে কলিশন হয়নি, ওসি গাড়ি দিয়ে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছেন। আমি আবার থানার সামনে 2টা পিকআপ দিয়ে আমি ব্যারিকেড দিই। ওসি বলছে পিকআপ দিয়ে ব্যারিকেড দিয়েছে, আর এসপি বলছে ওসির গাড়ি দিয়ে। আসলে কি হয়েছিল সেটা কে জানে। ঘটনার এখানেই শেষ নয়। সেদিনের ঘটনায় টাঙ্গাইল থেকে কতজন আসামি ধরা হয়েছিল তা নিয়েও পুলিশ ও সাধারণ মানুষের বক্তব্যে গড়মিল রয়েছে। জাকারিয়া ওরফে হিমেল, আরেকটা হলো রাসেল। মির্জাপুরে একজন। আমি ওইখান দিয়ে আসতেছি, পরে এখানে আইসা দেখলাম যে 2জন লোক মানে এইভাবে শুয়ে রয়েছে, একজন পুলিশে পাহারা রাখতেছে আর আরেকজন এখানে রোদ্রের ভিতরে শুয়ে রয়েছে। পুলিশের সবচেয়ে বড় সন্দেহজনক আচরণ ছিল জেএমবির পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাকিবকে ধরেই বন্দুক যুদ্ধের নামে মেরে ফেলা। রাকিব হাসানের কাছ থেকে যতটুকু তথ্য পাওয়ার, কারণ সে যেহেতু জেলে ছিল তার কাছ থেকে খুব বেশি তথ্য পাওয়ার ছিল না, যতটুকু তথ্য তার কাছে পাওয়ার, তার সঙ্গে যোগাযোগ করেছে, তার সঙ্গে কে যোগাযোগ রক্ষা করেছে, সে সমস্ত তথ্য আমরা অলরেডি তার কাছে আমরা নিয়ে নিয়েছি। এটা কি আসলে মানে বন্দুক যুদ্ধ? অবশ্যই বন্দুক যুদ্ধ ছিল, কারণ আমাদের উপরে আগে ফায়ার ওপেন করা হয়েছে। আপনাদের কেউ কি আহত হয়েছে? আমাদের 3 জন আহত হয়েছিল। কাউকে কি মানে গুলিবিদ্ধ আছে এমন কাউকে দেখা যাবে? না, এখন দেখা যাবে না। এএসপি বন্দুক যুদ্ধের নাটক সাজালেও সেদিনের অভিযানে যোগ দেওয়া ময়মনসিংহ পুলিশ বলছে রক্তের বদলে রক্ত নেওয়া হয়েছে। উনি যারা ছিল সবচেয়ে বিজ্ঞ লোক হলো পুলিশের মধ্যে, বাংলাদেশ পুলিশের হাতে গোনা কয়জন আছে, তার মধ্যে এডিশনাল ডিজি ফারুক সাহেব ছিল, বুঝে কাজ করছে। রক্তের পরিবর্তে রক্ত, রক্তের বদলে রক্ত নিতে গিয়ে যে রাকিবকে হত্যা করা হয়েছে সেই রাকিবই নাকি জেলে বসে তাদের পালানোর পুরো ছক এঁকেছিলেন, অথচ তাকে মেরে কাকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে তা তদন্ত করলেই বেরিয়ে আসবে। সে যখন জেলখানা থেকে যাচ্ছিল তখন সে পলাতক হয়েছে, অতএব গ্রেপ্তার করার পরে আদালতের পুলিশের নিয়ম হবে ফার্স্টই তাকে আদালতে প্রডিউস করা, যাই করার সেটা কিন্তু কোর্ট করবে, অর্থাৎ সুনির্দিষ্ট সময়ের মধ্যে কোর্টে প্লেস করতে হবে এবং কোর্টই সিদ্ধান্ত দিবে যে সে কি জেলখানায় যাবে না পুলিশের কাস্টডিতে থাকবে। এটি হলো আইনের বিধান। দর্শক, দুর্ভাগ্যজনক এমন ঘটনায় পুলিশের 2-4 জন সদস্যের জড়িত থাকা কিংবা দায়িত্বে অবহেলা, যাই হোক ডিবি পুলিশ কোনো প্রকার ছাড় না দিয়েই তদন্ত চালিয়ে যাচ্ছেন। আমরা আশা করছি ঘটনার আসল রহস্য বেরিয়ে আসবে, কিন্তু এমন নৃশংস ঘটনা যারা ঘটাক, যার জন্যই ঘটুক অথবা যেভাবেই ঘটুক, আন্তরিকতা থাকলে হয়তো সবকিছুই বের করা সম্ভব। তারপরে এমন অনেক কিছুই অসম্ভব হয়ে থাকবে যা আপনি, আমি, প্রশাসন কিংবা সরকারও ফিরিয়ে দিতে পারবে না।
আমার ভাইয়ের বিচার চাই। কি করে আমার ভাই চলে গেল, আমার ভাইয়ের বিচার চাই। জেএমবির আসামি ছিনিয়ে নেবার ঘটনায় নিহত পুলিশ সদস্য আতিকের পরিবার। তারা এত বড় ইগুলো তিন পুলিশ দেয়া যায়, এত বড় আসামি নিবার দিল, তারা যে এত দুর্ঘটনা কি গর্ব না করে এটা ভাবলো না, না বিয়া দিল তারা এই কারণে। তাই আমরা সূক্ষ্ম বিচারের জন্য দায়ী চাই আমরা। 7 ভাইয়ের পরিবারে একমাত্র উপার্জনের মানুষ ছিলেন এই আতিক। কিন্তু কে বা কারা দায়ী তা আন্তাজি তো জানি না। যারা মানে ঘুমাই দিছে বা গুলি করছে তাদের যদি সরকারের চিনে তাহলে মানে এমন বিচার চাই কোন মতো। দর্শক, আতিকের পরিবারের মতো আমরাও চাই জীবন দিয়ে পুলিশের যে সদস্য প্রমাণ করেছে জীবনের চেয়েও সততা আর দায়িত্বই বড়, তার হত্যার বিচার হোক। কোনো অপরাধীকে বাঁচাতে যেন নতুন করে কেউ অপরাধের কাছে বিক্রি হয়ে না যায়। দর্শক, 21-এর চোখ সবসময় দৃষ্টি রাখে অন্যায় আর অনিয়মের দিকে। আপনার চারপাশে যখন যা কিছু ঘটছে তা যদি আপনার কাছে মনে হয় অপরাধ, অবিচার, তাহলে আমাদেরকে জানাতে ভুলবেন না। 21 টেলিভিশন আপনার পাশে দাঁড়াবে, তুলে ধরবে আপনাদেরই কথা। আমাদেরকে লিখতে পারেন প্রযোজক 21-এর চোখ, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন 21-tv.com এই ওয়েবসাইটে। কথা বলতে পারেন 0197212123 এই নম্বরে। মনে রাখবেন, কাউকে হেয় প্রতিপন্ন করতে আপনি যেন ব্যবহৃত না হন। দর্শক, 21-এর চোখ পুনঃপ্রচার হয় বৃহস্পতিবার রাত 3টা আর শুক্রবার সকাল 9:30টায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যায়ের প্রতিবাদ করুন অথবা তথ্য দিয়ে সহায়তা করুন। বিদায়।